আজ 11 জুলাই 2026 সারা বিশ্বের মতো আজকেও বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। শুধু দর্শক শ্রোতা, বিশ্ব জনসংখ্যা দিবসের শুভেচ্ছা। প্রতি বছর বিশ্ব জনসংখ্যা দিবস পালনের মূল উদ্দেশ্য হল জনসংখ্যা বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করে তোলা, জনসংখ্যার যে বিশেষ বিশেষ অংশ রয়েছে তাদেরকে নিয়ে কথা বলা, যারা গুরুত্বপূর্ণ তাদের নিয়ে ভাবনা করা। আমরা আজকে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা করতে বসেছি। প্রতি বছরের মতো এবারেও আমরা একটা প্রতিপাদ্য নিয়ে এসেছি। এবছরের জনসংখ্যা দিবস পালনের প্রতিপাদ্য বিষয় হলো তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জনসংখ্যার বিশেষ একটি অংশ তারুণ্য। 15 থেকে 24 বছর বয়সী যারা, তারা যুব বলা হয়। 10 থেকে 24 বছর বয়স্ক জনগণকে আমরা তরুণ বলে আখ্যায়িত করি। আজকে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমাদের সাথে হাজির হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মানিত পরিচালক পরিকল্পনা জনাব মতিউর রহমান। আরও আছেন আমাদের সাথে টকবগে এক তরুণ সাবিক রহমান। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, সেই সাথে বাংলাদেশে একটি নেটওয়ার্ক আছে যাকে আমরা ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক বলি, সেই ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের তিনি সদস্য সচিব। এছাড়াও আমাদের এই আঞ্চলিক সাউথ এশিয়ার রিজিওনাল ইয়ুথ নেটওয়ার্কের তিনি ভাইস চেয়ার। আমাদের সাথে আরও আছেন প্রফেসর আবু হাসনাত মোহাম্মদ কিশোর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের বর্তমান চেয়ারম্যান এবং প্রকল্প পরিচালক। আপনাদের সবাইকে এই আলোচনায় স্বাগত। আমরা গত 5 দশকে জনসংখ্যা নিয়ে অনেক ভাবনা করেছি এবং আপনারা সবাই জানেন বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর জনসংখ্যা নিয়ে যত কর্মসূচি তার নেতৃত্ব দিয়ে আসছেন। বাংলাদেশের জনসংখ্যা কর্মসূচি সারা বিশ্বে একটি রোল মডেল হিসাবে বলা হয়ে থাকে। আমি প্রথমে এই আলোচনার শুরুতে যাব পরিচালক মহোদয়ের কাছে। জনাব মতিউর রহমান, বাংলাদেশের পরিবার কল্যাণ পরিকল্পনা কর্মসূচিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আপনারা আমি আগেই বলেছি, শুধু স্বীকৃত নয়, প্রশংসিত এবং সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের পর এখন কি আমাদের জনসংখ্যা কর্মসূচির মূল অগ্রাধিকার কি, এই সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাইব এবং আমাদের কি ফোকাস বা গুরুত্ব আমাদের শিফট হয়েছে কিনা সেটা যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলেছেন যে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, এই জনসংখ্যা দিবসের প্রতিপাদ্যটি আপনি উল্লেখ করেছেন। আমি আবারও সেটা বলছি যে এবারের প্রতিপাদ্যের বিষয়টা হচ্ছে তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি। এই প্রতিপাদ্যেই কিন্তু যে ফোকাস করা হয়েছে এই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে, অর্থাৎ তরুণদেরকে ফোকাস করা হয়েছে। এই তরুণদের একটা বিশাল অংশ, জনসংখ্যার বিশাল অংশ হচ্ছে এই তরুণরা। এই তরুণদেরকে যদি আমরা সঠিক পথ দেখাতে পারি, তাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্রে সঠিক কর্মসংস্থান করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের একটি সুন্দর বাংলাদেশ আমরা পেতে পারি। পরিবার পরিকল্পনা বিভাগ এই জনসংখ্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং আপনি যেমনটা বলেছেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল। 70-এর দশকে যে জনসংখ্যা ছিল, মহিলা প্রতি গড় সন্তান সংখ্যা, সেটা 6-7 জন ছিল। বর্তমানে সেটা নেমে এসেছে 2-এর উপরে। তো এটা একটা বিশাল সাফল্য নিঃসন্দেহে।
তবে পরিবার পরিকল্পনা বিভাগ কিন্তু শুধুমাত্র জনসংখ্যা নিয়ে কাজ করছে না, জনসংখ্যার নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছে না। একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য আমরা মা ও শিশুদেরকে নিয়ে কাজ করছি। সুস্থ মা, সুস্থ শিশু একটি সুন্দর সক্ষম জাতি উপহার দিতে পারে। আমরা গর্ভকালীন পরিচর্যা, স্বাভাবিক প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, শিশুদের সেবা, সেগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে একবারে তৃণমূল পর্যায় থেকে, ইউনিয়ন পর্যায় থেকে, গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ এই রাজধানী পর্যন্ত সর্বত্র কিন্তু আমাদের এই সেবা প্রদান করা হচ্ছে। আপনি যেটা বললেন যে শিফট হবে কিনা, হ্যাঁ, আমাদের একটা পপুলেশন পলিসি তৈরি হয়েছে, আপডেট হয়েছে বলতে পারি 2025 সনে। সেইখানে কিন্তু আমরা আমাদের রূপকল্প আছে, এই রূপকল্পে আমরা বলেছি জনসংখ্যা নিয়ন্ত্রণ কথাটা না বলে আমরা জনসংখ্যা ব্যবস্থাপনার কথা বলেছি। জনসংখ্যা ব্যবস্থাপনা অর্থাৎ তরুণ যারা আছে বা অন্যান্য যার জন্য যেটা প্রয়োজন সেই কাজটি করা। এই তরুণদের জন্য যদি আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, এই তরুণদের জন্য যদি আমরা স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা যদি করতে না পারি, তাহলে কিন্তু তরুণরা আমাদের কাজে লাগবে না। ধন্যবাদ জনাব মতিউর রহমান। প্রফেসর সাহেব, আপনার কাছে আমি ফিরে আসতে চাই। আপনি তো গবেষণা করেন, শিক্ষকতা করেন, একাডেমিক লাইনে আছেন, কাজেই আপনার মতে এই অতীতে কি হয়েছে এবং আগামীতে 2 দশকে বাংলাদেশের একটা কথা বলা হয়, আমাদের মতিউর রহমান সাহেব বলছিলেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শব্দটা বলেছেন। আপনার কাছে এই বিষয়ে আমি জানতে চাচ্ছি যে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের উন্নয়ন পরিকল্পনাকে কিভাবে প্রভাবিত করতে পারে। ধন্যবাদ। আমি প্রথমেই এসএটিভির সকল দর্শক এবং শুভানুধ্যায়ীকে বিশ্ব জনসংখ্যা দিবসের শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। এখন আমি আপনার প্রশ্নের উত্তরটা যদি দিতে চাই, 2 দশকের পরিবর্তনটা কীভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা বলবো বর্তমানে আমরা একই সাথে 2টা ঘটনার মুখোমুখি হচ্ছে। একটা হচ্ছে আমাদের একটা বিপুল জনগোষ্ঠী আছে যারা তরুণ, আরেকটি হচ্ছে বার্ধক্যকায়নের কারণে একটা বয়স্ক জনগোষ্ঠী তৈরি হচ্ছে। সো আমি যদি একটু তথ্য দেই, সেই তথ্যের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের এখনকার জনসংখ্যা 2022-এর সুমারি অনুসারে কর্মক্ষম জনসংখ্যার 65% হচ্ছে কর্মক্ষম। এটা কিন্তু আরও কম ছিল এবং এখন নির্ভরশীল জনসংখ্যা কিন্তু অনেক কমে এসেছে 52%। এবং সেই সাথে যদি আমরা 1973 সালের বয়স্ক জনসংখ্যা দেখি, জনগোষ্ঠী দেখি, সেখানে থেকে এখন কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এখন 7%-এর উপরে। সো একই সাথে কিন্তু আমরা কিন্তু 2টা অবস্থানের মুখোমুখি হচ্ছি। যেহেতু আমাদের নির্ভরশীল জনসংখ্যা কমে এসেছে এবং কর্মক্ষম জনসংখ্যা বেড়ে গিয়েছে, এটাকেই আমরা বলি হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যখন আসবে তখন আমাদের কিছু কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এবং সেই চ্যালেঞ্জটাকে যদি আসবে বলছেন কেন, আমরা এসে গেছে বলে অবশ্যই এসে গেছে। আমি ফার্স্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অত তাত্ত্বিক কথাবার্তার দিকে যাব না, সেই জন্য আমি হয়তো বলেছিলাম আর কি। তো যেটা বলছি যে সুযোগটা খুব কম সময়ের জন্য, এটা আমরা 2040-এর দিকে বা এমন হতে পারে তারও আগে পিছে হারিয়ে ফেলবো। সো এখন 2026, এর মধ্যেই কিন্তু আমাদের সেই সমস্ত বিষয়গুলোকে তুলে নিয়ে আসতে করতে হবে, মানে এই ফলটা নিয়ে নিতে হবে অবশ্যই। এবং সেই সাথে আমাদের যে জিনিসগুলো আসবে আরও, যেহেতু আমরা সামনের দিকে আগাচ্ছি, আমাদের স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তার দিকটাও কিন্তু আমাদের ঢেলে সাজাতে হবে এখন থেকেই। এবং সেই জায়গাটা আপনি যেটা বলেছেন, মানুষকে নিয়ে আমরা ভাবছি এখন, সংখ্যা না, সে প্রেক্ষাপটে যদি বলি তাহলে আমাদের কিন্তু লাইফ কোর্স অ্যাপ্রোচের দিকে যেতে হবে। একটা মানুষ শৈশব থেকে কৈশোরে যাবে, কৈশোর থেকে বার্ধক্যতে যাবে, এই সময় সে বিভিন্ন রকমের ফেজ অতিক্রান্ত করে। এক একটা ফেজেই তার এক এক রকমের চাহিদা থাকে, এক এক রকম চিন্তাভাবনা থাকে। সো লাইফ কোর্স অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। প্রফেসর হোসেন, আপনার কথা শুনলাম, আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে আমরা আর একটু আসবো এবং এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা বিশেষ করে এনক্যাশ করতে চাচ্ছি তরুণদের উপর ভিত্তি করে। কাজে আমাদের এখানে এই স্টুডিওতে আজকে উপস্থিত আছেন একজন তরুণ প্রতিনিধি সাবিক রহমান। আপনার কাছে আমরা জানতে চাই খুব সাদামাটা বাংলায়, ইংরেজিতে একটা কথা আছে বিয়ন্ড দ্য নাম্বার,
সো বিয়ন্ড দি নাম্বার যদি আমরা ভাবতে চাই বা সংখ্যার চেয়ে মানে বাইরে যে আমরা যদি ভাবতে চাই, তরুণরা কি ভাবছে আপনার কথা আমরা শুনতে চাই যে বিয়ন্ড দ্য নাম্বার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি না, এক। আর 2 নম্বর হলো তরুণরা আজকে কি ধরনের সুযোগ চাচ্ছে বা পরিবর্তনের আশা করছে? প্রথমেই সবাইকে বিশ্ব জনসংখ্যা দিবসের শুভেচ্ছা। তো একজন তরুণ হিসাবে আমি মনে করি যে বাংলাদেশে যত তরুণ রয়েছে সেটিকে একটি পরিসংখ্যা হিসাবে না দেখে বরং একটি সম্ভাবনা হিসাবে দেখা উচিত। এই প্রত্যেকটি তরুণেরই একটি নিজস্ব স্বপ্ন রয়েছে, তাদের নিজস্ব যোগ্যতা রয়েছে এবং পসিবিলিটি রয়েছে। এখনকার তরুণরা আসলে এটাই চায় যে নিজেরা যেন মানসম্মত শিক্ষা কিংবা স্কিলস ডেভেলপ করার সুযোগ পায় এবং কণ্ঠটা যেন শোনা হয় এবং তারা যেন নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়। তার মানে আপনি কি মনে করছেন যে আপনাদের নেতৃত্বের সুযোগ দেওয়া হচ্ছে না? মানে তরুণদের নিয়ে যেসব সিদ্ধান্তগুলো নেওয়া হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তরুণদের ইনভলভমেন্টটা কম থাকে। ভেরি গুড পয়েন্ট আমাদের একজন তরুণ নেতা দিয়েছেন যে তাদের নিয়ে যদি আমরা ভাবতে চাই তাহলে তাদের ইনভলভমেন্ট দরকার। কেননা আমরা যেটা করে থাকি সাধারণত যে যখন আমরা ইয়াং পিপলদের জন্য একটা চিন্তা করি বা আচ্ছা আমরা একটা ইন্টারভেনশন নিব বা তাদের জন্য একটা প্ল্যান করি, হোয়াট উই ডু ইজ দ্যাট উই ক্লোজ আওয়ার আইজ এবং গো ব্যাক টু আওয়ার ইয়াং এজ। বাট এটাই একটা বিশাল ডিফারেন্স যে আজকের তরুণ এবং আমরা যে বয়সের তরুণ ছিলাম এর মধ্যে একটা হিউজ গ্যাপ আছে এবং তাদের ভাবনা, তাদের চিন্তা, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষার কিন্তু একটা বিশাল ব্যবধান আছে। কাজেই রাইটলি পয়েন্টেড আউট যে তাদেরকে ইনভলভ করে তাদের পরিকল্পনাটা করতে হবে। ধন্যবাদ সাবিক রহমান, আপনার কথা শুনলাম। আমরা আবার ফিরে আসব, তার আগে শুধু দর্শক শ্রোতা আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবার এই আলোচনায় ফিরে আসব। শুধু দর্শক শ্রোতা, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। যেখানে ছিলাম আমরা ওখান থেকে শুরু করতে চাই। জনাব পরিচালক মহোদয়, আমাদের তরুণ প্রতিনিধি যে কথাগুলো বলছিলেন যে তাদেরকে নিয়ে কাজ করা, তাদের জন্য চিন্তা করতে হলে তাদেরকে নিয়ে করা, তাদের এঙ্গেজমেন্টটা থাকা উচিত। এবং তার একটা অভিযোগ যে মানে হরহামেশায় আমরা কাজ করি, তাদের মানে পার্টিসিপেশন সেভাবে থাকে না। আমি যদি বাংলাদেশ সরকারের বিশেষ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কথা বলি, আমরা সত্যিই কি তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করতে চাই? যদি চেয়েই থাকি তাহলে স্বাস্থ্য, বিশেষ করে আমি এখানে একটু আন্ডারলাইন্ড ভাবে বলতে চাচ্ছি, যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা SRHR যেটাকে বলছি, এটা কি ধরনের কাজ আমরা করছি, এদের জন্য কি ধরনের বিনিয়োগ দরকার বা সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন? আমরা যদি তরুণদের জন্য কাজ করতে চাই তাহলে তরুণদের যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করতে হবে এবং এই সমস্যাগুলি যদি আমরা বুঝতে চাই তাহলে তরুণদের সাথে কথা বলতে হবে। অর্থাৎ সরকারিভাবে বা যে কোনো ক্ষেত্রে কোনো কর্মসূচি গ্রহণ করার পূর্বে তার সাথে যারা জড়িত আছে, এখানে যদি এক্ষেত্রে যদি বলি তরুণদের কথা, তাদের কথা শুনতে হবে এবং কর্মসূচিতে তারা কিভাবে চাচ্ছে। আপনি যেমনটা বলছিলেন যে আমরা হয়তো একটা কিছু চাপিয়ে দিতে পারি, কিন্তু তরুণদের কথাও যদি শোনা হয় তাহলে বোঝা যাবে তারা কিভাবে চাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তরুণদের নিয়ে আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে। আসলে একটা চ্যালেঞ্জ হলো বাল্যবিবাহ, পাশাপাশি হলো কৈশোরকালীন মাতৃত্ব। বাল্যবিবাহ আমাদের তরুণদের এগিয়ে যাওয়ার পথে একটা বাধা। এটা কেন আমি যদি বলি, একটা মেয়ে তার যদি বিয়ে হয়ে যায় 18 বছরের পূর্বে, তার কিন্তু জীবনটা বাধাগ্রস্ত হলো, তার ভবিষ্যৎ এক অর্থে রুদ্ধ হয়ে গেল। তার যে পটেনশিয়াল ছিল সে কোন পর্যায়ে যেতে পারতো এটা আমরা জানি না। প্রথমে যে কাজটা হয় তার লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা লেখাপড়াটা করতে পারে না। পাশাপাশি বাল্যবিবাহের ক্ষেত্রে দেখা যায় যে অল্প বয়সেই মা হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং বাংলাদেশে যদি বলি যে এই কৈশোরকালীন মাতৃত্বটা, কিশোরী মাতৃত্ব, এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং
আমাদের এখনও প্রায় 50% মতো বাল্যবিবাহ হচ্ছে। এর মধ্যে 18 বছরের আগেই মা হয়ে যাচ্ছে প্রায় 22%। এবং আরেকটা বিষয় বলি যে অ্যাডোলেসেন্ট বার্থ রেট এইটা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আমাদের, যে প্রতি হাজারে যেটা আমাদের ছিল 70 প্রতি হাজারে, এটা 15 সনের দিকে 15-16 দিকে, এখন সেটা হয়ে গেছে 92। তার মানে এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এইখানে আমি আপনাকে একটু ইন্টারভেন করতে চাচ্ছি। তার মানে তো সংখ্যা একটা ব্যাপার, কিন্তু আমরা আবারও বলছি যে সংখ্যা নিয়ে নয়, মানুষ নিয়ে ভাবি। আপনার কথার সূত্র ধরে যদি বলতে চাই কেন এটা হচ্ছে, তার মানে আমরা আসলে কি লাক্সই ইন্টারভেনশন বা কর্মসূচি নিতে পারছি না? যেটা আমাদের তরুণ প্রতিনিধি বলছিলেন যে হ্যাঁ, প্রোগ্রাম নেওয়া হচ্ছে, তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে না। আবার এটাও তো সত্য বাস্তবতা যে 18-র আগে অনেকের বিয়ে হয়ে যাচ্ছে। তার মানে সমাজের যে সচেতনতাটা দরকার ছিল, পরিবারের যে সচেতনতা দরকার ছিল, সেটা আমরা এখনো সেই পর্যায়ে নিয়ে যেতে পারিনি। এই ক্ষেত্রে তো অবশ্যই একটা বিষয় আছে যে বাল্যবিবাহ যে হারে আমরা চেষ্টা করছি, নানা ধরনের কর্মসূচি রয়েছে, যে হারে কমা উচিত ছিল সেই হারে কিন্তু কমছে না। এবং একটা জিনিস বলা হয়ে থাকে, যে হারে বাল্যবিবাহ এখন কমছে সেই হারে যদি আমাদের যে একটা এসডিজি টার্গেট আছে যে 2030 সনের মধ্যে 10-এ নামিয়ে আনতে হবে, 10%-এ বাল্যবিবাহ নামিয়ে আনতে হবে, একটা টার্গেট আছে। কিন্তু যে হারে কমছে, এই হারে বলা হয়ে থাকে 215 বছর লাগবে 10%-এ আসতে। হ্যাঁ, আমি আবার সংখ্যার মধ্যে চলে যাচ্ছি। এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনার তথ্যের সূত্র ধরে আমি আবার প্রফেসর সাহেব আপনার কাছে আসতে চাচ্ছি যে আপনি একটু আগে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বললেন, এই যে উনি যে রেফারেন্স দিলেন যে এখনও বাল্যবিবাহ হচ্ছে, এখনও মানে আর্লি প্রেগন্যান্সি বা অল্প বয়সে মাতৃত্ব হচ্ছে, এই দুটো ফ্যাক্টরকেই যদি শুধুমাত্র নিই, তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে কী ধরনের প্রভাব রাখতে পারে? আর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি আমরা না ভাবি, তাহলে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি আমরা অর্জন করব বলছি, সেটাই বা কি সম্ভব? আমি যদি একেবারেই সহজ ভাষায় বলি, আমি কর্মক্ষম জনশক্তি হারাচ্ছি বাল্যবিবাহের কারণে। এবং আমাদের যদিও সেই সংখ্যার কথাই আসি, একটা গবেষণায় দেখা গিয়েছে যারা উচ্চ মাধ্যমিক কিংবা তারও বেশি পড়াশোনা করেছে তাদের মধ্যে 87% বাল্যবিবাহর পরিমাণ কমে আসে। আর যারা মাধ্যমিক শেষ করেছে তারা প্রায় 32% বাল্যবিবাহ তাদের মধ্যে কমে আসে। এবং কমে আসার ফলশ্রুতিতেই তারা দেখা যাচ্ছে যারা শিক্ষিত হচ্ছেন, দক্ষ হচ্ছেন এবং সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় তারা ভূমিকা পালন করতে পারছে। যেহেতু তারা কর্মক্ষম জনশক্তিতে পরিণত হচ্ছে, অবশ্যই তখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে তার ভূমিকা তখন থাকে। কিন্তু যে ওয়ে মানে ওইটা আমরা লুজ করছি, ধরি মানে তার কি কর্মক্ষমতা থাকছে যদি আর্লি ম্যারেজ দিয়ে যায়? অবশ্যই না। তার কি আর্লি প্রেগন্যান্সি হলে অবশ্যই না, ভূমিকা রাখতে পারবে? অবশ্যই না। এই ক্ষেত্রে আমি তরুণ প্রতিনিধির কাছে আমি ফিরতেই চাই। আপনার মতে এই যে স্বপ্ন পূরণের যে ব্যাপারটি শুনলাম, এটা বড় 3টা বাধা কি হতে পারে? মানে আপনি বলছেন যে আপনাদের কথা শোনা হয় না, আপনার কথা শুনতে চাই আমরা। প্রথমত আমরা যে শিক্ষাটা অর্জন করি, সেই শিক্ষার সাথে আমাদের কর্মক্ষেত্রের যে চাহিদাটা, সেটার অনেক সময় মিল থাকে না, তো কিছু গ্যাপ রয়ে যায়। দ্বিতীয়ত আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে মেন্টাল হেলথ, মানসিক সুস্থতা, সেটাকে বেশ গুরুত্ব দেওয়া হয় না। যার কারণে মানে অনেক তরুণী দেখেছি যে মেন্টাল চাপে থাকার কারণে তারা মানে ঠিক সহায়তাটা পায় না। এবং আরেকটি বিশাল বাধা, যেটা আমি আগেই বলেছি, সেটা হচ্ছে যে বিভিন্ন তরুণদেরকে নিয়ে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেখানে তরুণদের যে অ্যাবসেন্সটা। আপনার কাছে জানতে চাওয়া হয়, যদি আচ্ছা আপনি বলেন 3টে বাধা আপনি বলেছেন, আপনার কাছে যদি বলা হয় সরকার আছে, আপনার সমাজ আছে, আপনার পরিবার আছে, এই 3টা স্তরে আপনার কি চাই, মানে চাওয়া আছে বা কি প্রত্যাশা আপনার? সরকারের অবশ্যই আরও বিনিয়োগ করা উচিত এবং তরুণদের কথা আরও শোনা উচিত। বিনিয়োগটা কি তরুণদের উপরে করতে হবে, এটা বলতে চাচ্ছেন? আচ্ছা। এবং সমাজটাকে আরও তরুণদের জন্য সহায়ক করে তোলা উচিত, সেফ করে তোলা উচিত।
এবং পরিবারের উচিত তরুণদের উপরে আস্থা রাখা। দ্যাটস এ গুড পয়েন্ট। আমরা সত্যিকার অর্থে পরিবার থেকে কি আমাদের তরুণদের সেইভাবে সমর্থন দিতে পারছি? আমরা পরিবারেই হয়তো প্রথম বাধাটা তৈরি করছি, তারপরে আছে সমাজ, তারপরে তো সরকার তো অবশ্যই আছে। আমি ডিসকাশনটা কন্টিনিউ করতে চাই। আমি আবার জনাব মতিউর রহমান আপনার কাছে ফিরতে চাই। আপনার কাছে যদি জানতে চাই যে আগামী 10-15 বছরে আমাদের ভাবনা কি আছে, আমাদের বলতে আমাদের সরকারের কি ভাবনা আছে, বিশেষ করে জনসংখ্যা এবং স্বাস্থ্য খাতে। আমরা আলোচনা ইতিমধ্যে শুনেছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা কর্মক্ষম জনগোষ্ঠীর কথা, যে এখন কর্মক্ষম জনগোষ্ঠীর কথা বেশি, মানে কর্মক্ষম জনগোষ্ঠী এখন বেশি রয়েছে। তো আগামীতে যেটা ফোকাস করতে হবে অবশ্যই তরুণ জনগোষ্ঠীর উপরে, সেটা শিক্ষা, স্বাস্থ্য, তাদের এম্পাওয়ারমেন্ট বা কর্মক্ষেত্র, সকল ক্ষেত্রে তাদের এই সুবিধাটা দিতে হবে। আমরা যদি সেটা করতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আমি বলবো যে কারিগরি শিক্ষার দিকে আসলে নজর দিতে হবে। অর্থাৎ যে দেখা গেছে যে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক সময় তারা কর্মক্ষেত্রে সেইভাবে অ্যাডজাস্ট করতে পারে না। তো কারিগরি শিক্ষার দিকে যদি ফোকাস করা হয় তাহলে কিন্তু তারা দেশের কাজে লাগবে এবং তারা ব্যক্তিগতভাবেও উপকৃত হবে। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই তরুণদের ফোকাস করতে হবে, তাদের শিক্ষার উপরে নজর দিতে হবে এবং তাদের সুস্বাস্থ্যের উপর নজর দিতে হবে। এবং গভর্নমেন্ট অবশ্যই বিভিন্ন ধরনের প্রকল্পের কথা চিন্তাভাবনা করা হচ্ছে বা নেওয়া হচ্ছে, সেইখানে কিন্তু তরুণ জনগোষ্ঠীর উপরে বিশেষ ফোকাস দেওয়া হচ্ছে। সো এটা মনে হয় একটা আশাব্যঞ্জক কথা আমাদের সরকারি প্রতিনিধি যিনি আছেন তার কাছ থেকে আমরা শুনলাম। আমি আবার প্রফেসর সাহেবের কাছে ফিরতে চাই, কারণ হলো আপনার কথা থেকে আমরা এরকম অনুধাবনটা হয়েছে যে জনমিতিক সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যে সুযোগটা আমাদের এসেছে এটাকে আমরা পুরোপুরি ইউটিলাইজ করতে পারি নাই, বা এই বিগত কয়েক বছরে পারিনি। এবং আপনার কথার মধ্যে যথেষ্ট সন্দিহান ভয়েস ছিল যে আমরা এই 33 থেকে 40-এর মধ্যে যেটাতে হারাবো, তো সেটা কেন হারাবো? আপনার কাছে যদি বলা হয় যে পলিসি মেকারদের কাছে কোনো রিকমেন্ডেশন, ইম্পর্টেন্ট রিকমেন্ডেশন কি হতে পারে আপনার তরফ থেকে? প্রথমেই বলবো বিনিয়োগ করতে হবে তরুণদের উপর। এবং বিনিয়োগটা কোথায় করতে হবে? প্রথমে বিনিয়োগ করতে হবে স্বাস্থ্য, শিক্ষা এবং একই সাথে তার দক্ষতা উন্নয়নের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো। ভাই অলরেডি বলেছেন ভোকেশনাল ট্রেনিং নেওয়ার কথা। আমি এক্ষেত্রে একটু বলবো, আমাদের এখন শিক্ষিত স্নাতক পাস বেকার আছে 8 লাখ, অথচ আপনি যদি প্রযুক্তি খাতে দেখেন সেখানে আমাদের প্রায় 2 লক্ষ পদ পড়ে আছে, আমরা মাত্র 10,000 আইটি এক্সপার্ট তৈরি করতে পারি। তো বুঝতেই পারছেন, এরা যদি সবাই এই প্রযুক্তি খাতে চলে যেত অবশ্যই আমার ডিভিডেন্ডটা তখন আরও ভালো মতো ঘরে আসতো। ধন্যবাদ। আমি চেষ্টা করতে চাচ্ছি আমাদের তরুণ প্রতিনিধির কাছেই, সাবিক রহমান, তরুণদের পক্ষ থেকে যদি আপনি কোনো জাতির উদ্দেশ্যে বার্তা দিতে চান সেটা যদি সংক্ষেপে বলেন। তরুণদের পরিসংখ্যানটা এটা আসলে একটি সমস্যা নয়, বরং তরুণরা একটি সমাধানের অংশ। যদি তরুণদের উপরে এই আস্থাটা রাখা হয়, তাদেরকে আরও সুযোগ দেওয়া হয়, তাদের উপরে বিনিয়োগ করা হয় এবং নেতৃত্বের সুযোগ দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটার সমাধান হবে এবং তরুণরা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ সাবিক রহমান, আপনার কথাগুলো শুনলাম। একই সঙ্গে আপনাদের দুজনকেও ধন্যবাদ। আমার বিশেষ আলোচনায় আপনারা কথা বলেছেন, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা আমরা শুনলাম। শুধু দর্শক শ্রোতা, আমরা এটুকু জানতে পারলাম যে তরুণদের নিয়ে আমাদের আরও কাজ করতে হবে, তরুণদের নিয়ে ভাবতে হবে, তরুণদেরকে সাথে নিয়ে চলতে হবে। আমরা প্রায়শই বলি যে তরুণরা জাতির ভবিষ্যৎ। তারা শুধু ভবিষ্যৎই নয়, তারা বর্তমানও। তারাই বর্তমান, তারাই ভবিষ্যৎ। আজকের এই আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন।